মন্ত্রণালয়গুলো দুর্নীতির ব্যারেজ খুলে বসেছে। আমরা দুদক চেয়ারম্যানের এই কথার সাথে একমত। মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর যদি তাদের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিত এবং তাদেরকে প্রসিকিউটেড করতে পারত, তাহলে বাংলাদেশে দুর্নীতি অনেকাংশে কমে যেত। আবার 2018 সালের প্রজাতন্ত্রের কর্মচারীর যে আচরণবিধি যে বা সিভিল সার্ভেন্ট যে ল প্রণীত হয়েছিল আনকনস্টিটিউশনাল, সেই লতে প্রজাতন্ত্রের কর্মচারীদের শাস্তির বিধান অনেকাংশে কমিয়ে দেওয়া হয়েছে। আর 2018 সনের প্রজাতন্ত্রের কর্মচারী আইনে আপনার কোনো কর্মকর্তা যদি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়, তার বিভাগীয় ব্যবস্থা লঘুদণ্ড, এমনকি সে যদি বরখাস্ত হয় তারপরেও রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সে আবার চাকরিতে ফিরতে পারবে। এই ধরনের আনকনস্টিটিউশনাল সিভিল সার্ভেন্ট ল এবং প্রজাতন্ত্রের উদাসীনতার কারণে প্রজাতন্ত্রের মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুর্নীতি পাহাড় সমান বেড়ে গেছে। এই অবস্থায় দুদককে শুধু প্রজাতন্ত্রের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুর্নীতি দমন সম্ভব হবে না। দুদক চেয়ারম্যান সঠিক বলেছেন। আমরা জোরদার দাবি জানাচ্ছি 2018 সনের সিভিল সার্ভেন্টস লকে 1979 সনের যে সিভিল সার্ভেন্ট ল আছে সেইটাতে ফিরিয়ে নেওয়ার জন্য। 1979 সনের সিভিল সার্ভেন্ট ল বা 1985 সনের যে প্রজাতন্ত্রের কর্মচারী আইন আছে, ওই আইনটি ছিল শক্ত আইন। ওই আইনে একজন প্রজাতন্ত্রের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে শক্তভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধি ছিল। আর 2018 সনে প্রণীত প্রজাতন্ত্রের কর্মচারী আইনে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থার কোনো বিধি ব্যবস্থা নাই, শক্ত ব্যবস্থা নেওয়ার কোনো বিধি ব্যবস্থা নাই। আমলারা কিভাবে যে এই আইনটি সংসদের দ্বারা পাশ করিয়ে নিল, আমরা অবাক হয়ে যাই। এই আমলারা, প্রজাতন্ত্রের কর্মচারীরা নিজেদেরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করে। তারা যেহেতু তারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে, তাই তাদের মন মতো ইচ্ছে মতো এই 2018 সালের আনকনস্টিটিউশনাল সিভিল সার্ভেন্টস লটা তারা সংসদের মাধ্যমে পাশ করিয়ে নেয়। এরপর থেকেই বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীরা বেপরোয়া হয়ে গেছে। না, যদি এই আইনটি প্রণীত না হতো, যদি প্রজাতন্ত্রের কর্মচারীদের দায় মুক্তি দেওয়া না হতো, তাহলে এই বেনজির আজিজ, আসাদ, জামিল, শিমুল, মতিউররা সৃষ্টি হতে পারত না। বিভাগীয় ব্যবস্থা বাংলাদেশে এখন জিরো। বিভাগীয় ব্যবস্থা নেওয়াই হয় না। শুনছি সেদিন 105 কোটি টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছে, তার ডিমোশন হয়েছে। এটা কি কোনো শাস্তি? এটা কি কোনো শাস্তি হলো? RDC নাজিম কোটি কোটি টাকা মেরে দুর্নীতির দায়ে অসাধারণের দায়ে সাময়িক বরখাস্ত হয়ে আবার সে এখন পর্যন্ত প্রজাতন্ত্রের কর্মে আছে। উন্নত বিশ্বে ফৌজদারি অপরাধী কোনো প্রজাতন্ত্রের কর্মচারী একদিনও তার কর্মে থাকতে পারে না। হি মাস্ট প্রসিকিউটেড। আর বাংলাদেশের দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর হালকা ব্যবস্থা নিয়ে ডিমোশন দিয়ে বেতন হাফ করে শেষ, সে চাকরিতে বহাল থেকে যায়। এইভাবে দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা, অসদাচরণের দায়ে অভিযুক্ত কর্মচারীদের দিয়ে প্রজাতন্ত্রের অফিসগুলোতে মানুষের সেবা পাওয়া নিশ্চিত করা যাবে না। দুদক চেয়ারম্যানের সঙ্গে তাই আমরা একমত। তিনি সঠিকই বলেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচিত এই আনকনস্টিটিউশনাল
বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক এই বৈষম্য সৃষ্টিকারী এই আইন, প্রজাতন্ত্রের কর্মচারী আইনটি বাতিল করা উচিত এবং 1985 সনের আইনটি বহাল করা উচিত। আর দুর্নীতি দমন করতে হলে প্রতিটি জেলায় দুর্নীতি দমন কমিশনের অফিস স্থাপন করতে হবে, তাহলে পরেই দুর্নীতি দমন সম্ভব। মন্ত্রিপরিষদ সচিবকে বুঝতে হবে এই উইক দুর্নীতি প্রজাতন্ত্রের কর্মচারী আইন দিয়ে কখনো দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে না, এটা ওনাকে বুঝতে হবে। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।